আমি তো ভালোবাসি তোকে। পর্ব 2। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি ভয়েস অফ আরিয়ান। এত বছর পর নিজের রুমটা আশ্চর্য নয়নে দেখছে আবির। সেই পরিচিত ঘেরান যেখানে সে নিজের জীবনে 12টা বছর কাটিয়েছিল। সেই রুমটা ছিল তার অত্যন্ত ব্যক্তিগত। আজও তাই আছে। একটা জিনিসও এদিক ওদিক হতে দেননি আবিরের মা মালিয়া খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে। আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালারের টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে। তোয়াইলের নিচে মাথার চুল মুছতে মুছতে খাটে বসে আছে তানবীর। লাগেজ নিয়ে এসে রুমে বসে আছে সে। তানবীরকে দেখে আবির জিজ্ঞেস করছে, কি হলো, কিছু বলবি? তানবীর মুচকি হেসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই, ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওটাতে? আবিরের চক্ষুদয়ে উদ্বেগ স্পষ্ট। চল, শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানবীর হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো কি দেখতে চাচ্ছে আমার অবুঝ মন। কি করব বলো? স্বভাব সুলভ গভীর কণ্ঠে উত্তর দিল আবির। কেউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না। তানবীর ভাইয়ের আপত্তি সুর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেননি, শুধু জিজ্ঞেস করে, বিকেলে কি বের হবা? আবির উপর নিচে মাথা নেড়ে হ্যাঁ সুলভ সম্মতি জানায়। তানবীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 3টা জামাই অসাধারণ সুন্দর, 2টা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের 3 পিস। ল্যাপটপটাও খুলে দেখে, তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে 3টা উপন্যাসের বই। সেগুলোর উপরে ছোট একটা চিরকুট লেখা, এডমিশনের পরে পড়বি। তার সাথে একটা ছোট বক্স, যেখানে এক বক্স রঙিন পাথর। মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল। তার সাথে একটা আইফোন 13 প্রো ম্যাক্স মোবাইলের বক্স। ফোন দেখে মেঘের চক্ষু চরক গাছ। অনেকদিন যাবৎ মনের কোণে অনেক ইচ্ছা ছিল একটা আইফোন কেনার, কিন্তু কেউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়ছে মেঘ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ, প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততার দিন কাটছিল, তখন তানবীর তার পুরনো একটি ফোন দিয়েছিল মেঘকে। সিমটাও ছিল তানবীরের বাসায়। মানুষের বাহিরে শুধু 3-4 জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে। এমনকি স্যারদেরকেও নিষেধ করছিল নাম্বার দিতে কড়া ভাষায়। তানবীর বরাবরই বোনের ব্যাপারে খুবই সিরিয়াস। ভাইয়ারা বোনকে শাসন করে ঠিকই আছে, কিন্তু তানবীর মেঘকে একটু বেশি শাসন করে রাখছে এত বছর। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই তানবীরকে খুব সহজ করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষ হলে আমায় একটা নতুন ফোন কিনে দিবা। অঙ্গি দৃষ্টিতে তাকিয়েছিল তানবীর, যেন মস্ত বড় অন্যায় করে ফেলছে। তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। সে আজ না চাইতে আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে, এ যেন মেঘ না চাইতে জল। আনমনে ভাবছে, মনে হয় তানবীর ভাইয়া বলছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে, তাহলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই। এদিকে 1 ঘন্টা যাবত মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির। হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায়। আদি, ভাইয়া তোমায় খেতে ডাকছে। আবির, যা আসতেছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নেই নিচে। বিকাল 4টা বাজে। সবার খাওয়া দাওয়া শেষ অনেক আগেই। মালিয়া খান বসেছিলেন ছেলের জন্য। ছেলের ফিটফাট রেডি হওয়া দেখে মালিয়া খান জিজ্ঞেস করছেন, কোথাও যাবি? আবির, হ্যাঁ একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলায় যা যা পছন্দ করত সব রান্না হয়েছে আজ। সব খেতে পারেনি, যতটুকু সম্ভব খেয়ে উঠেছে। এরই মধ্যে তানবীর হাজির হয়েছে। ভাইয়া রেডি আমি। এখন যাবে নাকি লেট হবে? আবির, এখনই বের হব। মালিয়া খান রান্নাঘর থেকে ডেকে বলছেন, গাড়ি নিয়ে বের হবি না, চাবি নিয়ে যা। আবির, গাড়ি লাগবে না আম্মু। 2 ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকেলের নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই তানবীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে। কি করছে, কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এই সব কিছু দেখা যেন তার একমাত্র কাজ। কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানবীর। এ কেমন দুমুখ ব্যবহার। তানবীর যতক্ষণ বাসায় বাইরে থাকে
মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন। তানবীর বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছোটাছুটি করছে। মেঘ যা বলে ছোট দুইটাই তাই করে। মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে ঢুকেছিল, তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরো 2 ঘন্টা আগে। মেঘ, মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমেদ খানের বাসায় প্রবেশ দেখে। আলী আহমেদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিয়া খানকে জিজ্ঞেস করলেন, আবির কোথায়? মালিয়া খান উত্তরে বললেন, ও তো তানবীরকে নিয়ে বের হলো, বলল কি কাজ আছে। আলী আহমেদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘ শান্ত স্বরে উত্তর করলো, আলহামদুলিল্লাহ ভালো বড়। তবে কি? প্রশ্ন করলেন আলী আহমেদ খান। আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা, কোচিং এর সাথে কুলাতে পারছি না, প্রাইভেট গুলোতেও অনেক এগিয়ে গেছে। আলী আহমেদ খান, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিচার নিয়ে আসবো, কাল বা পরশুর মধ্যে ম্যানেজ করতেছি, তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানবীর তো আমার কোনো কথা শোনে না, আর না শোনে তোমার আব্বুর কথা। কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে, পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায়। জি বড় আব্বু, চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা? আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন। এবার উত্তরটা মিম দিল, হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। 3 ভাই বোন কোনো কথা না বলে দিন দিকে যার যার রুমে চলে যায়। রাত 9টায় বাড়িতে ঢোকে আবির আর তানবীর। খাবার টেবিলে খেতে বসছে 3 ভাই আর আদি। মিম, মেঘ কেউ নেই। রান্নাঘরে 3 যা খাবার রেডি করছে। বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল। সাদা শার্টের 2-3 জায়গায় একটু একটু রক্ত লেগে আছে, আর আবিরের হাতে 3টা অন টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ইকবাল খানের। কিরে আবির, তোর হাতে কি হয়েছে? হাতেই বা কিসের দাগ? এই কথা শুনে ছুটে আসেন মালিয়া খান। কি হয়েছে আবির? বুকের ভেতরটা স্যাঁত করে উঠছে। একমাত্র ছেলের শরীরে একটা আচরও মা সহ্য করতে পারেনি। আবির, তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা কইরো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করে, খাবা না? না আব্বু, বিকেলে খেয়েছি, ক্ষুধা নেই, এই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে। কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখ মুখ নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে। তানবীরও খেতে বসছে হাত মুখ ধুয়ে। ইকবাল খান তানবীরের উদ্দেশ্যে বলে, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বল? তানবীর, চাচ্চু আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে, অথচ সে এখনো দেখেনি তাকে। তার মধ্যে আবার কি ঘটনা ঘটিয়ে ফেলছে সে শুধু চাচ্চু আর ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার। আলী আহমেদ খান গভীর স্বরে তানবীরকে বললেন, সে তোমার ভাই কম, বন্ধু বেশি। তাকে বলে দিও কোনো প্রকার মারপিট বা রাজনীতিতে যেন না জড়ায়। আর হ্যাঁ, এটাও বলে দিও তাকে, তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসায় হাল ধরার জন্য। তানবীর, আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার। আলী আহমেদ খান, থাক, আমায় কিছু বুঝাতে হবে না। কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি। তুমি তো নিজেই রাস্তা বেছে নিয়েছো, অন্তত তাকে বুঝাও এসবের মধ্যে যেন না জড়ায়। তানবীর, জি বড় আব্বু। মেঘ আচমকা প্রশ্ন করে বসে, কি হয়েছে? তানবীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আবির কেন মারামারি করবে? এত বছর বাইরে ছিল ছেলেটা, এখানে ওর কে এমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া কেন মারপিট করছে? কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরোই হিটলার।